সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলার মতো সময় আসেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল কথা বলেন। এদিকে ঘটনা তদন্তে যে তদন্ত কমিটি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। নাশকতা কোনো কিছু হয়ে থাকে তাহলে পুলিশের ইনভলভমেন্ট এখানে কিন্তু থাকতে পারে, সিকিউরিটি টিম বা আপনার আনসারের কিন্তু থাকতে পারে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। মাফ চাইছে, কিন্তু ওদিকে সম্ভবত প্রশাসনের আমলাদের কাছে আমাদের মাফ চাইতে হবে। পরিস্থিতিটা সেই রকম দাঁড়িয়েছে। আমরা খেয়াল করেছি কিছুদিনের আগে এর মধ্যেই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, র্যাব প্রধান, তারা শেখ হাসিনার সময় তারা প্রফেশনালি দায়িত্ব পালন করেননি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সাথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার ও নির্বাচন নিয়ে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের উদ্বোধন করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান। পরে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। 5 মাসে ঐক্য শক্তিশালী হয়েছে উল্লেখ করে তিনি জানান, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় ঐক্য আরও মজবুত হচ্ছে। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যা বৈষম্যহীনতার নিশ্চয়তা দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, তাই নিজের ভবিষ্যৎ নিয়ে মতামত নেবার জন্য ভোটার হবার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলেও মনে করেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরো মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। যত নিম্ন আয়ের পরিবারেই জন্মগ্রহণ করুক না কেন, প্রতিটি নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ে। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলার মতো সময় আসেনি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল কথা বলেন। এদিকে ঘটনা তদন্তে যে তদন্ত কমিটি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক AKM শাকিল নেওয়াজ। তাঁর মতে এই তদন্ত কমিটির কাছ থেকে তেমন কিছু পাওয়া যাবে না। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগা আগুনে 5টি মন্ত্রণালয়ের কার্যালয়, নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের দেয়াল ও মেঝেতেও বড় রকমের ক্ষতি হয়েছে। ঘটনার কারণ উদ্ঘাটনে অনুসন্ধান করেছে তদন্ত কমিটি। ঘিরে রাখা 7 নম্বর ভবনে সকাল থেকেই শুরু হয় অনুসন্ধান কাজ। তদন্ত কমিটির পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শনের মধ্যে দিয়ে অনুসন্ধান শুরু করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সকালে বৈঠকের পর ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা মন্তব্য করার সময় এখনো আসেনি। কোনো কিছু বলা সম্ভব না, আমরা ভিজিট করেছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য আজকে আমরা তদন্তের টিমরা আমরা দেখেছিলাম, জায়গাটা দেখেছি। কারণ যাই হোক, আগুনের ক্ষতির পরিমাণ বাড়া এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনার সমস্যার জন্য নীতি নির্ধারকদের দায় দিচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক। তার মতে 2018 সাল থেকেই সচিবালয়ের প্রবেশপথ নিয়ে নানা সমস্যার কথা জানিয়ে আসছিল ফায়ার সার্ভিস, কিন্তু সেদিকে গুরুত্ব দেওয়া হয়নি। তদন্ত কমিটির লোক তারা themselves involved with the problem. আপনি দেখেন যদি এখানে যদি নাশকতা কোনো কিছু হয়ে থাকে তাহলে পুলিশের ইনভলভমেন্ট এখানে কিন্তু থাকতে পারে, সিকিউরিটি টিম বা আপনার আনসারের কিন্তু থাকতে পারে। ফায়ার সার্ভিস দীর্ঘ সময় নিচ্ছে কেন ফায়ারের জন্য, এটাকে সাপ্রেস করার জন্য, সেখানে কিন্তু তাদের এখানে জবাবদিহিতার সুযোগ রয়েছে। তো যারা প্রবলেম, যাদেরকে জবাবদিহিতা করতে হবে তাদেরকে যদি তদন্ত বোর্ডে রাখেন তা ইউ ওয়ন্ট গেট দি রাইট থিংস। 30 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। বাংলাদেশের নিকট ইতিহাসে এটি হয়তো প্রথম কোনো ঘটনা যেখানে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি আজকে দিনভর এখানে পর্যবেক্ষণ করেছে, তবে তারা কি পেয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সাথে তথ্য বিনিময় হয়নি, এমনকি তারা ক্যামেরাকে এড়িয়ে গেছেন। নয়ন আদিত্য, 71, ঢাকা। পুলিশ মাফ চাইছে, কিন্তু ওদিকে সম্ভবত প্রশাসনের আমলাদের কাছে আমাদের মাফ চাইতে হবে। পরিস্থিতিটা সেই রকম দাঁড়িয়েছে। আমরা খেয়াল করেছি কিছুদিনের আগে এর মধ্যেই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, র্যাব প্রধান, তারা শেখ হাসিনার সময় তারা প্রফেশনালি দায়িত্ব পালন করেননি সেটা স্বীকার করেছেন, সেটার জন্য ক্ষমা চাইছেন। এটা সত্য, ফৌজদারি অপরাধের কোনো ক্ষমা হয় না, সুতরাং ফৌজদারি অপরাধ যেগুলো আছে সেগুলোর বিচার হওয়া উচিত হবে। কিন্তু এই বোধ তাদের মধ্যে তৈরি হয়েছে যে তারা অন্যায় করেছেন। প্রাতিষ্ঠানিকভাবেই উচ্চপদস্থ পুলিশ অফিসাররা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন প্রকাশ্যে জনগণের কাছে। আমরা এটাকে প্রশংসা করি, এই অন্তত যে নৈতিকভাবে তারা দায় নিচ্ছেন, স্বীকার করছেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, কোন একটা ভুল বা অপরাধ শোধরানোর প্রধান স্টেপ হচ্ছে প্রাথমিকভাবে ওইটা ভুল বা অপরাধ হিসেবে স্বীকার করা। মানে আমরা মনে করি জনগণের কাছে প্রশাসনের আমলাদেরও মাফ চাওয়া উচিত ছিল, কারণ শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে পুলিশের মতো করেই প্রশাসনের আমলারা দায়িত্ব পালন করেছেন অত্যন্ত চমৎকারভাবে। কিন্তু পরিস্থিতি মনে হচ্ছে তারা মাফ চাইবেন না, আমাদেরকে মাফ চাইতে হবে। কারণ তারা এখন যারা কথা বলছেন তাদেরকে হুমকি টুমকি দিচ্ছেন। তার আগে একটা কথা একটু বলে রাখা ভালো, যে আসলে মানে শেখ হাসিনার সময় তারা শেখ হাসিনা সব কথা মেনে চলেছেন। ওনারা চাকরি করেন, প্রজাতন্ত্রের কর্মচারী। সুতরাং ওনারা যদি প্রজাতন্ত্রের কর্মচারী হন, তারা সরকারের বিরুদ্ধে যেতে পারেন না। কথাটা এরকম দাঁড়ায়, গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হতে পারত, ভয় পেতেন। সেই তারাই এখন চাকরি বিধি সহ সব আইন ভঙ্গ করে যা তা বলছেন, সমাবেশ করছেন, সভা করছেন, পুরনোদেরকে ডেকে এনেছেন, আরো কাউকে ভাড়া করেছেন, কোট অ্যান্ড কোট, তাদের পক্ষে তোপ দাগানোর জন্য। আমি একটা কথা রিপিট করি, আপনারা যারা প্রশাসনের মানুষ আমাকে শুনছেন, আপনারা কি চাইছেন, কি বক্তব্য, সেটা নিয়ে আমার মূল বক্তব্য না। আমি দুটো ভিডিও করেছি, দ্য থার্ড ওয়ান। আমি চেয়েছিলাম পরে আবার কথা বলবো, কারণ 4 তারিখ আপনারা মহাসমাবেশ করবেন বলছেন, তখন আবার বলবো। কিন্তু আবার বলতে হচ্ছে কারণ আপনাদের একটা স্টেটমেন্ট সামনে আসলো, যেটা দেখে মনে হলো আমাদেরকে মাফ চাওয়াতে চান আপনারা, সে কারণে কথা বলতে চেয়েছি। আমার মূল জায়গাটা হচ্ছে, আপনি আইন ভাঙছেন, আপনি বিধি ভাঙছেন, ভেঙে আপনি এই কাজগুলো করছেন, এবং যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটা প্রথম সমাবেশটা তো দেখিনি, পরে যে গ্যাদারিং হলো একটা ইনডোর
মিলনায়তনে, একটা মিলনায়তনে যে সভা হলো, যেখানে অতীত এবং বর্তমানের প্রশাসনের কাজ করা মানুষজন যে ভাষায়, যে বডি ল্যাঙ্গুয়েজে, যেটা হুমকি ধামকি করে দিয়েছেন সবাইকে, সেইটার বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলছি। অথচ পাল্টা হলো, আমি পড়ি, ওনারা আগুন লাগানি একটা স্টেটমেন্ট দিয়েছেন। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেটা আছে, এই অ্যাসোসিয়েশনগুলো থাকা নিয়েও প্রচুর প্রশ্ন আছে, সেটা এখন আপাতত সরিয়ে রাখি আজকে আলোচনার জন্য। তারা আগুন নিয়ে নানান কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে এসে বলছেন, আমরা আরো লক্ষ্য করছি যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসও চলছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এহেন কাজ থেকে বিরত থাকা সহ জড়িতদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। খেয়াল করি আমি আবার একটু পড়ি। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অপরিণামদর্শী ও অযৌক্তিক লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চলছে। মানে অযৌক্তিক লেখালেখি করা যাবে না? যাবে তো, আমি মনে করি যাবে। একটা আদর্শ গণতান্ত্রিক সমাজে, ওই যে বললাম, ওনারা আসলে ভুলে গেছেন শেখ হাসিনা ক্ষমতায় নেই। দে আর প্রোগ্রামড, গত 15 বছর এভাবেই প্রোগ্রামড। একটা সমাজে অযৌক্তিক কথা বলারও স্কোপ থাকবে। এটা সরিয়ে রাখি কেউ যৌক্তিক বা অযৌক্তিক বলছে কিনা। অযৌক্তিক কথারও জায়গা থাকবে, কেউ অযৌক্তিক কথা বলছেন, আপনারা যুক্তি দেবেন। এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজের বৈশিষ্ট্য। অযৌক্তিক কথা বলা মানেই হলো সেটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা। ও মাই গড, ভয়ঙ্কর ব্যাপার। এই জায়গায় তারা এটাকে নিয়ে যাচ্ছেন যে এই অযৌক্তিক ইয়েতেই এটা শেষ পর্যন্ত ওখানে গিয়ে ঠেকবে। এই হচ্ছে তাদের বক্তব্য। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হুমকি বিরত থাকা সহ জড়িতদের, মানে বিরত থাকতেও বলছেন এবং যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। তার মানে এবার যারা বলেছেন, লিখেছেন, তাদেরকেও মাফ চাইতে হবে। তারা ভুল করেছেন, লেখালেখির কথা বলছেন টু সাম এক্সটেন্ট, আমিও এর মধ্যে পড়ি, কারণ কথা বলছি এটা নিয়ে। একটা কলামও লেখার কথা ভাবছি, অনেকেই লিখছেন, আমি নিজেও লিখবো। আসলে কলাম লেখা কমে গেছে, সম্ভবত লিখবো। তাদের ভাষায় অযৌক্তিক মনে হতে পারে, তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে অযৌক্তিক, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যেটা বলছিলাম, চাকরিবিধি মেনে তারা শেখ হাসিনার সময় বের হন নাই, প্রতিবাদ করেন নাই। কেউ তার কোনো, যেটা তার দায়িত্ব ছিল সেটার বিরুদ্ধে গিয়ে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান নাই, যে না আমি অন্যায় করতে পারি না কারণ এটা বেআইনি, কোনো কিছুতেই দাঁড়ান নাই। কখনো রাস্তায় নেমে আসেন না। তারা একবার রাস্তায় নেমেছিলেন তো শেখ হাসিনার পক্ষে। আমি যেহেতু এখন সবাই একটা গোষ্ঠী হিসাবে ট্রিট করছে, তাই আমি গোষ্ঠী হিসাবে কথা বলছি। কারণ রিটায়ার্ড আমলারা, প্রশাসনের আমলারা এসেছিলেন গোষ্ঠী স্বার্থ নিশ্চিত করানোর জন্য, অনেক সিনিয়র মানুষজন এসছেন। তো ঠিক একইভাবে তাদের গোষ্ঠী তারপর শেখ হাসিনার পক্ষে রাস্তায় নেমেছিল, জনতার মঞ্চে দাঁড়িয়েছিল। মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে তারা এসে ইললিগালি, অন্যায়ভাবে তারা মাঠে এসে ওই জনতার মঞ্চে ছিলেন তো সেটাও তাদের সবকিছু ভঙ্গ করেই তাদের ভাষায় তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তো অন্যায়ের বিরুদ্ধে যদি তখন দাঁড়ান, এই শেখ হাসিনার এই রেজিমের সময় দাঁড়াননি কেন? এবং আমরা একটা কথা মোটামুটি নিশ্চিত যে সেই সময়কার বিএনপি সরকারের পতনের সাথে, আমি একটা কথা এই প্রসঙ্গে একটু যোগ করে রাখি, তাদের এই নেমে আসার ঘোর বিরোধী হলেও আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে আন্দোলনের সময় আওয়ামী লীগ করেছিল এবং তত্ত্বাবধায়ক সরকার যে দরকারি, আমি এটা সিরিয়াসলি মনে করি। সুতরাং এটা ওই সময়কার বিএনপি যত এই দাবিটা মানতে দেরি করেছে, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। যাই হোক, সে রাস্তায় আসলো এবং সেটাই সরকারের পতন বা এই সিদ্ধান্ত নেওয়াটা ত্বরান্বিত করেছিল। সুতরাং আমলাদের যদি জনগণের স্বার্থে সিদ্ধান্ত আমলারা নেন, সেটা বিরাট প্রভাব পড়ে। তো আপনাদের সেই গোষ্ঠীটা শেখ হাসিনার সময় কিছু করেনি কেন? সাহস ছিল না, বলছিলাম। এখন এত সাহস থেকে আসলো আপনাদের? তার মানে ওই যে বলছি বারবার,
সাহস বাড়তে 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 এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা হচ্ছে, যারা তাদের কথাবার্তাকে অযৌক্তিকভাবে সমালোচনা করছেন। মানে ওনারা নির্ধারণ করবেন কোনটা যুক্তি কোনটা অযৌক্তিক। আমরা তো এই দেশের মালিক তো তারা, তাই না? সুতরাং তারা এভাবে কথা বলবেন। এই পরিস্থিতি দেখছি আমরা। আমি মনে করি একটা খুব স্পষ্টভাবে বলি, সরকার কি করবে আমি জানি না। এই সরকার যদি এই প্রশাসনের আমলাদেরকে এই ঘটনাকে ঠিক মতো ডিল করতে না পারেন, তাহলে এই সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। একদম সোজাসাপটা কথা। একটা জিনিস প্রথম দিন থেকে বলে আসছে যে একটা সরকারের প্রয়োজনে বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগ মানে খুবই কঠোর কিছু তা না, প্রয়োজন অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম, কিন্তু সরকার বল প্রয়োগ করতে পারে, এই জন্যই ওটা সরকার। কাউন্সেলিং করে সরকার চলে না। সুতরাং বিভিন্ন জায়গায় প্রয়োজনে সরকারকে বল প্রয়োগ করা দরকার ছিল। যেমন এই প্রশাসনের ক্ষেত্রে কি বল প্রয়োগ করা, আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, সরকার দায়িত্বে আসার পর প্রথম স্টেপ হওয়া উচিত ছিল জাস্ট সব সচিবগুলোকে সরিয়ে ফেলা, ফুল স্টপ। শেখ হাসিনার জমানায় কোন মন্ত্রণালয়ের সচিব হয়েছে শেখ হাসিনার বেনিফিশিয়ারি ছাড়া কেউ, তার আনুকূল্য পাওয়া ছাড়া কেউ, বিশ্বাসই করি না। এর মধ্যে যদি ছড়িয়ে ফেলেন, যদি 5% এক্সেপশন থাকে থাকুক, কিন্তু ওই ঠক বাঁচার দরকার নেই, জাস্ট সবাইকে সরিয়ে ফেলা হয়নি তো। বাংলাদেশ এনাদের সবাইকে ছড়িয়ে ফেললে খুব খারাপ চলতো, তার জায়গায় অন্যদেরকে নিয়ে আসলে খুব খারাপ চলতো। হ্যাঁ, কেউ বলেন যে এর পরের ধাপ নানান জায়গা আছে, তারপরে খুঁজলে বের করা যেত, অন্তত মন্দের ভালো করা আছেন যেত, কিন্তু না, সেটা করা হলো না। দক্ষ নাই, ওটা নাই, সেটা নেই। কি দক্ষতা দিয়ে কোন স্বর্গে আমরা গেছি বাংলাদেশ, আমি এত আসলে জানি না। বাংলাদেশ কোথায় গেছে, কোন জায়গায় পৌঁছেছে বাংলাদেশ? আমাদের দক্ষ আমলারা আমাদেরকে কোথায় নিয়ে গেছেন আমি দেখি নেই তো। তো তাহলে কি সমস্যা ছিল? কিন্তু এটাও বল প্রয়োগের একটা নজির হতো, সে বল প্রয়োগ করতে পারে নাই। এবং এখন যে এক রীতিমতো বিদ্রোহ করছেন, তারা সমাবেশ করছেন অকথ্য ভাষায়, আমি অকথ্য ভাষায় বলছি, বক্তব্য দিচ্ছেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ চাওয়া সহ কমিশন ভেঙে দেওয়ার দাবি করছেন এবং সবকিছু প্রটেস্ট করবেন, কেমনে সেটা করাতে হয় সেটা চাইবেন। এই সবকিছু এই কারণে ঘটেছে। সরকার এটা যদি ঠিকঠাক মতো ডিল করতে না পারেন, তাহলে আমার মনে হয় খুব বিপদ হবে। কারণ তখন বোঝা যাবে যে সরকারের আসলে ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সেই হ্যাডাম নাই। বহুজন আবার বহু কিছু দিয়ে নামবে, অযৌক্তিকভাবে সরকারের কে পেয়ে বসবে। ঠিক যেমন রাস্তা দখল করা নিয়ে সরকার যখন বল প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, রাস্তার বল প্রয়োগ বলতে শেখ হাসিনার মতো গুলি করতে বলছি না, ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবেন, বোঝাবেন। ব্রিটেনে বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ধাক্কা দিচ্ছেন, তাদের সামনে যে শিল্ড আছে সেটা দিয়ে তারা প্রটেক্ট করে সরিয়ে দিতে চাইছেন। এগুলো বল প্রয়োগ। অল্প মানুষ হলে এই বল প্রয়োগেও রাস্তা ক্লিয়ার করা যেত, কিন্তু যখন হয় নাই, যে কেউ রাস্তায় নেমে যাচ্ছেন এবং রাস্তা ব্লক করছেন। একই ঘটনা এই ক্ষেত্রেও ঘটবে। আরো অনেকেই এই আইন ভাঙতে শুরু করবেন এবং সরকার শেষ পর্যন্ত ফাংশনিং থাকবে না। আগে যে ভুলটা করেছে সেই ভুলটার প্রায়শ্চিত্ত করার সুযোগ এখন সরকারের আছে। সরকার যদি সেটা না করে, আমাদের সবাইকে লাইন ধরে আমাদের কাছে মাফ চাইতে হবে এবং বাংলাদেশকে আবার শেখ হাসিনার সময় যেমন তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল সেভাবেই তুলে দিতে হবে। ছোট্ট একটা পাদটিকা দিয়ে শেষ করি। মাঝে মাঝে কেউ কেউ আমার ভিডিওতে মন্তব্য করেন, ধারণা করি কারা, যারা প্রশাসনের আমলা হয়েছেন, যে আমি মনে হয় ওটা হতে পারেনি বলে খুব ক্ষোভ আছে। উত্তর হচ্ছে না, আমি ওটা হতে না পারলেও, পরীক্ষা দিয়ে ডাব্বা মেরেও যদি না পারি, তারপর আমার এই কথাগুলো বলার অধিকার আছে। তারপর একটা জিনিস একটু জানিয়ে রাখি, আপনারা অনেক ক্ষমতাবান, যে কেউ আমার চ্যালেঞ্জটা নিন, আমার কাছে আসুন, আমার সাথে যোগাযোগ করুন। আমার সাথে যোগাযোগ করা কঠিন কিছু না। আমার চিঠি খুঁজে দিয়ে যান, আমার বিসিএস পরীক্ষা দেওয়ার ফর্ম খুঁজে বের করুন এবং জাতিকে দেখিয়ে দিন যে আমি ডাব্বা মারার কারণে এত ক্ষোভ নিয়ে কথা বলি। আমি কোনোদিন কোনো বিসিএস পরীক্ষায় পার্টিসিপেট করিনি, আমি স্বাস্থ্য ক্যাডারেও করিনি, জেনারেল ক্যাডারেও করিনি। সবাই বিসিএস দিতে চায়, সবাই আমলা হতে চায়। এই পারসেপশন ইজ রং। আমার পেছনে কেউ কেউ এই কথাও বলেছেন, এটা একটু জানিয়ে রাখার প্রয়োজন মনে করলাম। তবে আবারও বলছি, পরীক্ষা দিয়ে ডাব্বা মারলেও রাষ্ট্রের স্বার্থে যেটা প্রয়োজন সে কথা বলার অধিকার প্রত্যেক নাগরিকের থাকে। এটাকে শুধুমাত্র পায়নি বলে
ক্ষুব্ধতা আছে, ক্ষোভ আছে, এভাবে ইন্টারপ্রিট করা খুব ভুল সিদ্ধান্ত। আপনাকেও কি আমি বুঝাইতে পারতাছি না, আমি চেষ্টা করতেছি কিন্তু মাইরি হইতেছে না। আমার ধারণা মোটামুটি এই ভাষায় তিনি কথা বলেন, মানে দোষটা মনে হয় এই চেয়ারটার মধ্যে, আমারটা না। মানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রীদের যে চেয়ারটা থাকে সেখানে খুবই রেসপন্সিবিলিটি থাকে, একটা বিশাল সেক্টর, আমাদের পুলিশ থেকে শুরু করে অনেকগুলো সেক্টর এই চেয়ারটার মধ্যে কানেক্টেড। সো বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, আরো অনেক কিছু যেগুলো এটার সাথে কানেক্টেড, তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই মুহূর্তে যিনি দায়িত্ব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই অন্তর্বর্তী সরকার গঠনের পরে প্রথম ধাপে এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটাতে বসছিল কে? ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব। তারপর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে একটা কথার বিতর্কের জের ধরে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার, কারণ ছাত্ররা হুঁশিয়ারি দিয়েছিল। তো এখন আবার কিন্তু এই সমন্বয়করাই হুঁশিয়ারি দিয়া বসছে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন। তো তিনার পরিণতিও কি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতের মতন অন্য কোনো সেক্টরে হবে, নাকি তিনি পদত্যাগ করার জন্য যে দাবি উঠেছে সেই দাবিতে তাকে পদত্যাগ করবেন? তবে আমার পারসেপশন বলছে তিনি পদত্যাগ করবেন না, কারণ আমাদের দেশে জাতিগতভাবে আমরা যারা বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশে ঠুস করে কিন্তু পদত্যাগ করে ফেলে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কিন্তু আমাদের দেশে জাতিগতভাবে একটা জিনিস আছে, কোনোভাবে যদি চেয়ার একটা পাই, কোনোভাবে এইটারে কিন্তু ছাড়ার জন্য খুব সহজে আমরা আসলে চেষ্টা করি বা ছেড়া দিই না, মোটামুটি সর্বোচ্চ চেষ্টা করি আমরা এটাকে আটকাই রাখার জন্য। এটা আপনি সবার মধ্যে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই ভাবটা, কোন রকমের চেয়ারটা পিছিয়ে হয়ে গেলে মানে যা ঘটে আর কি বাংলাদেশে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম। এখন সমন্বয়করা যখন দাবি তোলে, ডক্টর মোহাম্মদ ইউনূস কনসার্ন করেন, বাকি উপদেষ্টারাও মুরব্বী মানুষ কিছুটা টেনশন করেন, কারণ তাদের নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা। তো সেই ছাত্ররা এবার দাবি তুলেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এখন কেন হঠাৎ করে বলা হচ্ছে সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ব্যর্থ তো সত্য, কারণ বাংলাদেশের হৃৎপিণ্ডে যদি এরকম ঘটনা ঘটে, আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বি অনেস্টলি ভদ্র মানুষ, খুবই অর্ডিনারি মানে তার কথাবার্তা, বাট তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আর্মি অফিসার ছিলেন, জেনারেল। এটা খুবই সাধারণ পর্যায়ের একটা পদ না, বাট ওনার কথাবার্তার মধ্যে একটা হাস্যরস আছে, একটা সরলীকরণ আছে, থাকে না যে আত্মীয় স্বজনের মধ্যে একটা দুলাভাই খুবই আন্তরিক, কথাবার্তা খুব মজা করে কয়, আবার মামুদের মধ্যে থাকে না যে বড় মামাটা অথবা বড় জ্যাঠা খুব ধরেন একটু কাইন্ড হার্টেড পারসন লাইক দ্যাট। তো এরকমই কিন্তু আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে মনে হয়। এই চেয়ারটাতে এর আগে যিনি ছিলেন কালামাগুর, আমি ওনাকে কালামাগুর বলি, আসাদুজ্জামান খান কামাল, এরকম একটু ভাব গাম্ভীর্য থাকতে হবে, একটা মানে শক্ত হাতে কন্ট্রোল করার মতন, কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল করছেন, আরো অনেকগুলো সেক্টর এখান থেকে কন্ট্রোল হচ্ছে। সো এটা একটা থাকে না যে কিছুটা আড়ে কাটে কিছুটা ধারে কাটে। তো আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখে মনে হয় ওই যে কাছের দুলাভাই, জ্যাঠা, মামা, এরকম টাইপের খুব সজ্জন ব্যক্তিত্ব, যার কারণে হয়তো তার কমান্ডিংটা যারা তাদের অধীনস্থ আছেন, তারা আওতাভুক্ত আছেন, তারা সম্ভবত খুব বেশি নিচ্ছে না। গতকালকে আপনার মানে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই দাবি জানিয়েছেন এই ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক। তিনি বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের ব্যর্থতা, এটাও সত্য। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ফাংশন করতে দেখছি না, আবার অনেক জায়গায় ফাংশন করতে গেলে জনগণই পুলিশের উপরে উল্টা খেপা ওঠে, এটাও কিন্তু একটা বিষয় আছে। একই সাথে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সচিবালয়ে জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিত্বকারী উপদেষ্টাদের মন্ত্রণালয়ের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে থাকেন? এমনি থাকে, চেয়ার খালি বসে আছে। মানে ছাত্ররা কি মনে করছে যে আমি একবার বললাম না যে ডিএনএ গত একটা ইস্যু আছে ভাই, এই দেশে যে কোনো বড় পদে যারাই একবার বসান চেয়ার কিন্তু ছাড়বে না। তো আপনি কেন মনে করতেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেয়ারটা ছেড়ে দিবেন? তো বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, তো তিনি কিভাবে দেশের নিশ্চিত নিরাপত্তা করবেন? এটাও একটা প্রশ্ন।
পোলাপাইন মানুষ, অনেক মেধাবী। এরা ভাবতেছে যে এই মুহূর্তে ভারতের সাথে যে সম্পর্কটা, আমরাও স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু খুব কড়া কড়া কথা বলেন ভারত নিয়ে, তো আদৌ কি পারবেন? ওই যে শুভেন্দু একটা কথা বলে, সালা রাফাল দিয়ে একটা ঝাঁকা দিলে বাংলাদেশ ঝেঁকে উঠবে, কথা কিন্তু সত্য। আপনি হালকা নেওয়ার সুযোগ নাই। অবিলম্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সমন্বয়ক। তো তার বক্তব্যে বাকি সমন্বয়করা অনেকেই সাপোর্ট করেছেন, অনেকে বলছেন যে আর একটু কড়া মেজাজের নিতে হয়। তবে একটা জিনিস কিন্তু খেয়াল রাখেন, ঠান্ডা মানুষ যদি চেতে ভাই ওইলান করে ফেলে। স্বরাষ্ট্র উপদেষ্টাটা দেখা যতটা ঠান্ডা মনে হয়, এতটা ঠান্ডা হলে তিনি নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল হইতে পারতেন। আমার কিন্তু এটা বিশ্বাস যে হয়তো তিনি রিটায়ার্ডে চলে আসছেন, অর্ডিনারি পিপল হিসেবে তিনি কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন। বাট আগার দিমাগ সাটাক গিয়া তাহলে কিন্তু খবর আছে সবার। তা আমরা চাই ওরকম সাটাক যাক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে কন্ট্রোল করুন। আবার এমনও হইতে পারে এই পদত্যাগের দাবি বড় আকারে চলে আসতে পারে। তবে আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শতভাগ ওনাকে পদত্যাগ করাইতে বাধ্য করবে, এটা কিন্তু সত্য। আবার নাও করতে পারে। মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু চমক দেন, যখন ফারুকির ইস্যুতে চমক দিয়েছেন না, চমক হইতে পারে। দেখা যাক কি হয়। ভালো থাকেন। আসসালাম। এই দেশের মানুষ যেখানে ধর্মপ্রাণ আলেমদেরকে ছাড় দেয় না, তো স্বাভাবিকভাবে বিষয়টা বিতর্কের মধ্যে আসে। হেলিকপ্টার হুজুর, শুধু এতটুকু বললেই বা জাতি চিনতে পারে যে কে। তবে উপদেষ্টা পরিষদের মধ্যে এই মুহূর্তে হেলিকপ্টার উপদেষ্টা, কমেন্টে কেউ কেউ লেখছেন যে হেলিকপ্টার উপদেষ্টা হিসেবে ওনার নাম দেওয়া যেতে পারে, কারণ এত অল্প সময়ে তিনি যতবার হেলিকপ্টার চড়েছেন। তো সেই বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন তো উঠে যায় যে কয়েকদিন আগেও হয়তো তিনি লেগুনা চড়তেন, কেউ বলতেন যে তিনি কোথাও না কোথাও সিএনজি চড়তেন। তো এই কাজগুলোতে কেন হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে রাষ্ট্রের এই লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, যেখানে গাড়িতেও সমাধান হয়তো কোথাও না কোথাও। আসলে ক্ষমতার চেয়ারে বসলে সবার কি রূপটা এরকমই হয়ে যায়? গায়ের মধ্যে আরমানি জিন্সের জ্যাকেট, দেখেন উনি কিন্তু বেতন পায়, আপনাদের বুঝতে হবে। যারা মনে করতেছেন তার কমেন্ট করে জানাবেন আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।